গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে, কিন্তু কেন সে নিজের হাতে নিজের জীবন শেষ করে দিতে চায়। মেয়েটির নাম দিয়া। সে রোহিত নামের একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু তার ভালোবাসাটা ছিল ওয়ান সাইড। সে সব সময় রোহিতকে ফলো করত, ক্লাসে বসে রোহিতের দিকে তাকিয়ে থাকতো। একদিন কেমিস্ট্রি ল্যাবে সে একটা প্রজেক্ট করতেছিল। ল্যাবের পাশে রোহিত দাঁড়িয়ে ছিল। দিয়া রোহিতকে দেখতে গিয়ে তার প্রজেক্টটা নষ্ট করে ফেলে। রোহিত ছিল খুবই ভালো একজন স্টুডেন্ট, পাশাপাশি সে খুব ভালো ড্রয়িং করত। তারপরে একটা ড্রয়িং তার বন্ধু কলেজের এক জায়গায় টাঙিয়ে দেয়। দিয়া ড্রয়িংটি দেখতে থাকে, তখনই তার পেছনে দুজন মেয়ে এসে ড্রয়িংটির খুব প্রশংসা করতে থাকে। তারা আরো বলে রোহিত খুবই ভালো একজন স্টুডেন্ট, পাশাপাশি আবার এত সুন্দর ড্রয়িং করতে পারে, প্রেম করার জন্য পারফেক্ট একটা ছেলে সে। এই শুনে দিয়ার খুবই জেলাস ফিল হয়, তাই সে সেখান থেকে ড্রয়িংটা নিয়ে চলে যায়। দিয়া অনেক চেষ্টা করে রোহিতের সাথে কথা বলার জন্য, কিন্তু যখনই সে রোহিতের সামনে যায় তখনই তার হার্টবিট বেড়ে যায়, আর কিছুই বলা হয় না তাকে। একদিন দিয়া ঠিক করে রোহিতের ড্রয়িংগুলো সে রোহিতকে ফেরত দিবে, আর এই অজুহাতে তার সাথে কথা বলা হয়ে যাবে। এই জন্য সে ড্রয়িংগুলো নিয়ে রোহিতের ডিপার্টমেন্টের সামনে ওয়েট করতে থাকে, কিন্তু সেই দিন আর রোহিত আসে না। পরের দিন দিয়া রোহিতের একজন ক্লাসমেটের কাছ থেকে জানতে পারে রোহিত কোরিয়াতে চলে গিয়েছে, সেখানে তার একটি জব হয়েছে। দিয়া এতে অনেক কষ্ট পাই। তার ভালোবাসার গল্পটি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এইভাবেই 3 বছর কেটে যায়। এখন দিয়া একটা ছোটখাটো চাকরি করে এবং তার বাবার সাথেই এই বাড়িতে থাকে। দিয়া তার ফ্ল্যাটে যাওয়ার জন্য লিফটে ওঠে, তখন সে রোহিতের মতো কাউকে দেখতে পাই। একটু পরে সত্যি রোহিত লিফটে ওঠে। দিয়া হঠাৎ করে এইভাবে রোহিতকে দেখে খুবই অবাক হয়, কিন্তু সে এইবারও নার্ভাসনেসের কারণে রোহিতের সাথে কথা না বলে চলে যাচ্ছিল। তখনই রোহিত তাকে পেছন থেকে ডাক দেয় এবং বলে, তুমি তো দিয়া, তাই না? আমরা একই ক্লাসে পড়তাম। একদিন কেমিস্ট্রি ল্যাবে তুমি একটা প্রজেক্ট নষ্ট করে ফেলেছিলে, মনে আছে? দিয়া মনে মনে বলে, আরে বুদ্ধু, ওইটার কারণ তো তুই ছিলি। রোহিত বলে, আমি চাকরির কিছু কাজের জন্য মুম্বাই এসেছি, আমার রুম নাম্বার হচ্ছে 702। এই শুনে দিয়া অবাক হয়ে যায়, কারণ তার রুম নাম্বার হচ্ছে 701। দিয়া তার সেই পুরনো স্বপ্ন আবার দেখতে শুরু করে। পাশাপাশি রুমে থাকায় তাদের মধ্যে ভালো সম্পর্ক হতে থাকে। তারা একসাথে ঘুরতে যায়, একসাথে ছবি ওঠে। একদিন দিয়া জানতে পারে রোহিত খুব সকালে জগিং করতে বের হয়, তাই দিয়াও জগিং করতে শুরু করে দেয়। তারা প্রতিদিন সকালে সমুদ্রের বিচে জগিং করত। তাদের সম্পর্ক আস্তে আস্তে ভালোবাসার দিকে এগোতে থাকে। কিন্তু একদিন হঠাৎ দিয়া দেখতে পায় রোহিত একটা মেয়েকে হাগ করছে। এতে আবার দিয়ার হৃদয় ভেঙে যায়। সে রুমে গিয়ে রোহিতের সেই 3 বছর আগে করা ড্রয়িংটা ছিঁড়ে ফেলে এবং কান্না করতে থাকে। কিন্তু পরের দিন দিয়া যখন অফিস থেকে আসে, তখন সে তার রুমের সামনে একটি উপহার দেখতে পায়। দিয়া সেটা নিয়ে রুমে ঢুকে দেখে সেটা হলো রোহিতের ড্রয়িং বুক, এবং সেখানে দিয়ার ছবি অঙ্কন করা ছিল এবং লেখা ছিল, আমি সেই কলেজ লাইফ থেকে তোমাকে ভালোবেসেছি, কিন্তু কখনোই তোমাকে বলতে পারিনি। আমি কোরিয়া থেকে শুধু তোমার জন্যই চলে এসেছি, কিন্তু এখনো সামনাসামনি বলার সাহস হয়ে ওঠেনি, তাই এখানে বলছি, আই লাভ ইউ দিয়া। এটা পড়ে দিয়া প্রচন্ড খুশি হয়। সে রুমের বাইরে আসে, তখন রোহিতও রুমের বাইরে আসে। দিয়া রোহিতকে বলে, ওই মেয়েটা কে ছিল? রোহিত বলে, আমার অফিসের কলিগ, আমাকে আজকে প্রপোজ করেছিল। দিয়া বলে, তুমি কি বলেছো? রোহিত বলে, আমি বলেছি আমি এমন একজনকে ভালোবাসি যার দিকে তাকালেই পৃথিবীর সব মেয়েকে ভুলে থাকা যায়। শুরু হয় রোহিত ও দিয়ার ভালোবাসার গল্প। হাজারো স্মৃতি দিয়ে ভরে ওঠে গল্পটা। একসাথে ঘোরাঘুরি, একসাথে মুভি দেখা, একসাথে সমুদ্র পাড়ে বসে থাকা, খুব সুন্দর সময় পার করছিল দুজন। একদিন রোহিত দিয়াকে নিয়ে মুভি দেখতে যায়। মুভি শেষ করে তারা দুজন স্কুটিতে করে বাসায় ফিরছিল। রোহিত বলে, কালকে আমার বোন আসছে তোমার বাবার সাথে কথা বলার জন্য। দিয়া বলে, কিসের জন্য? রোহিত বলে, কিসের আবার, আমাদের বিয়ের। আর ঠিক তখনই একটা কারের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের দিন হসপিটালে দিয়া চোখ খুলে, কিন্তু তার বাবার কাছ থেকে সে জানতে পারে রোহিত মারা গিয়েছে। কষ্টে দিয়ার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সে কান্না করতে পারে না। সে এবার ভয়ঙ্কর লেভেলের ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। তার বাবা এমন ভয়ঙ্কর অবস্থা দেখে দিয়াকে তার কাজিনের বাড়িতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দিয়াও তার কাজিনের বাড়িতে চলে আসে, কিন্তু কিছুতেই তার মন ভালো হচ্ছিল না। একদিন সে একটা নিউজ পেপারে দেখতে পাই একজন ট্রেন লাইনে আত্মহত্যা করেছে। এই দেখে দিয়া ট্রেন লাইনে চলে আসে, আর এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। দিয়াও ঠিক করে সে আত্মহত্যা করবে, কিন্তু শেষ পর্যন্ত তার সেই সাহস হয় না। সে ট্রেন আসার আগে লাইন থেকে সরে
ভরে যায়। তখনই তার ফোনে আদি নামের একটি ছেলে কল করে, কিন্তু ছেলেটি দিয়াকে চিনল কিভাবে? আসলে দিয়া যখন রেল লাইনের দিকে আসছিল তখন আদি ঠিক দিয়ার উল্টো দিকে যাচ্ছিল। তখনই দিয়ার পেছনে থাকা একজন ছিনতাইকারী দিয়ার ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এই দেখে আদি দিয়ার ব্যাগটি উদ্ধার করতে ছিনতাইকারীর পিছু করে, কিন্তু ব্যাগ নিয়ে যখন আদি সেই জায়গায় আসে তখন আর দিয়া সেখানে ছিল না। সে দিয়ার ব্যাগে থাকা ব্যাংকের কার্ড থেকে দিয়ার নাম্বার ম্যানেজ করে কল দিয়েছে। আদি বলে, আমাকে কোথায় আসতে হবে বলো, আমি ব্যাগ নিয়ে সেখানে চলে আসবো। দিয়া বলে, ব্যাগটি আমার আর লাগবে না, আর এরপর আপনি আর আমাকে কল দিবেন না। এই শুনে আদি কিছুটা অবাক হয়। আদির মা হলে একজন ডাক্তার, সে তার নিজের গ্রামে থাকে, কিন্তু আজকে একটা কাজে সে আদির এখানকার একটি হসপিটালে আসে। আদির সাথে তার মার সম্পর্ক ছিল একদম বন্ধুর মতো। আদি তার মাকে হসপিটালে রেখে যখন বাইরে যাচ্ছিল তখনই হসপিটাল কাউন্টার থেকে দিয়া নামের একজনকে ডাকে। আদি পুরো নাম শুনে বুঝে যায় এটাই সেই দিয়া। সে দিয়ার পাশে গিয়ে বসে এবং তার পরিচয় দেয়। এরপর বলে, এখান থেকে আমার বাড়ি যেতে 5 মিনিট মতো লাগবে, তুমি এখানেই বসে থাকো, আমি তোমার ব্যাগ নিয়ে এসে তোমাকে দিয়ে দিচ্ছি। কিন্তু আদি যখন ব্যাগ নিয়ে আসে তখন সে দেখে দিয়া চলে গিয়েছে। এবার আদি অবাক হওয়ার সাথে সাথে কিছুটা কিউরিওসিটিও জাগে তার। আদি তার মার সাথে সবকিছু শেয়ার করে। তার মা বলে, কারোর পানির প্রয়োজন হলে তাকে পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব তোর, কিন্তু তাকে পানি খাইয়ে দেওয়ার দায়িত্ব তোর না। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আদি বলে, তোমাকে তো বলেছি আমার বাইকটা সার্ভিসিং করতে দিয়েছি, সেখানে গিয়ে বাইকটা নিয়ে দুজন শপিং মলে যাব এসির ঠান্ডা বাতাস খেতে। আদির মা হালকা হেসে বলে, আচ্ছা। আদি বলে, মা তোমাকে একটা বাইকের কথা বলেছিলাম না, খুব তাড়াতাড়ি আমি সেই বাইকটা কিনতে যাচ্ছি। আদির মা বলে, এই সময় এত দামি বাইক কেনা ঠিক হবে না তোর, কম দামের একটা বাইক কিনে নে। এটা শুনে আদির মন খারাপ হয়ে যায়। সার্ভিসিং সেন্টারে সে তার আগের বাইক আনতে গিয়ে তার ডিম বাইকটাকে দেখতে থাকে। তখনই সেখানকার কিছু সেলসম্যান এসে তাকে সারপ্রাইজ দেয়। আসলে আদি যেই দিন প্রথমে বাইকটার কথা তার মাকে বলেছিল সেই দিনই তার মা এসে বাইকটা কিনে রেখে গেছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আদির মা আদিকে কল করে এবং বলে, তুই দামি কিছু কিনবি সেটা আমার পছন্দ না, কিন্তু আমি তো পারলে তোকে পুরো পৃথিবীটা কিনে দিতে চাই। খুশিতে আদির চোখে পানি চলে আসে। পরের দিন আদি তার একটা বন্ধুর সাথে মুভি থিয়েটারে মুভি দেখতে আসে। মুভির হাফ শেষ হওয়ার পরে সে লক্ষ্য করে তার পাশে দিয়া বসে আছে। আদি দিয়াকে দেখে প্রথমে খুব অবাক হয়, তারপর বলে, সেদিন ব্যাগ নিয়ে আসার পর দেখি তুমি চলে গিয়েছো, আজকে তুমি আমার সাথে গিয়ে ব্যাগ নিয়ে আসবে। দিয়া কিছু না বলে রাজি হয়ে যায়। মুভি শেষ করে তারা বাসার দিকে যেতে থাকে। তখন আদি বলে, লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজ অ্যান্ড মিরাক্কেল, এই কারণেই তোমার সাথে আমার বারবার দেখা হতো। কিন্তু দিয়া বলে, লাইফকে তুমি যেভাবে দেখছো লাইফ আসলে তেমন নয়, লাইফ ইজ ফুল অফ প্রবলেম অ্যান্ড পেন। আদি বলে, পাশেই একটা জায়গা আছে যেখানে প্রত্যেকটা মানুষ খুব সুখে আছে, তাদের কোনো সমস্যা নেই, নেই কোনো যন্ত্রণা, চলো তোমাকে জায়গাটা দেখিয়ে নিয়ে আসি। দিয়া কিছুটা কিউরিয়াস হয়ে আদির সাথে সে জায়গায় যাই। আমরা দেখি আদি তাকে একটি কবরস্থানে নিয়ে এসেছে। আদি বলে, দেখেছো এই জায়গায় প্রত্যেকে কত আরাম করে শুয়ে আছে, তাদের মধ্যে কোনো চিন্তা নেই, কোনো পেন নেই। আসলে তুমি ঠিকই বলেছিলে, পৃথিবীতে সবারই কোনো না কোনো প্রবলেম আছে, কিন্তু জানো সমস্যাগুলো না চুলের মতো, যত ফেলে দেওয়ার চেষ্টা করবে ততই বৃদ্ধি পাবে। কিন্তু তুমি সুখী হবে না দুঃখী হবে তা ডিপেন্ড করছে তুমি প্রবলেমটাকে কিভাবে দেখছো। প্রবলেমকে ফেলে না দিয়ে তার সাথে ফাইট করে জীবনে আগাতে হবে। আদির কথাগুলো শুনে দিয়া কিছুটা মোটিভেট হয় এবং তার সাথে যা যা ঘটেছে তা আদির কাছে শেয়ার করে। আদি বলে, রোহিতের জন্য তুমি মরতে গিয়েছিলে, কিন্তু মৃত্যুর পর কি তুমি রোহিতকে পেতে? তোমারও জায়গা হতো এমনই কোনো কবরস্থানে। রোহিতের জন্য মরার সাহস আছে তোমার, কিন্তু তাকে ছাড়া বাঁচতে কেন পারবে না? এখান থেকেই শুরু হয় আদি আর দিয়ার ফ্রেন্ডশিপ। একদিন মাঝরাতে আদি দিয়াকে কল করে বাইরে আসতে বলে। দিয়া বাইরে আসলে আদি তাকে নিয়ে একটি জায়গায় আসে। আসলে আজকে ছিল দিয়ার জন্মদিন। আদি এবং তার বন্ধুরা মিলে দিয়াকে সারপ্রাইজ দেয়। অনেকদিন পর দিয়া আবার হাসতে শুরু করে। খুব সুন্দর একটা সময় কাটায় তারা। এরপর আবার আদি দিয়াকে বাসায় নামিয়ে দিতে আসে। তখন দুজনের মুখেই কেক দিয়ে ভরা ছিল। আদি বলে, তোমার এই মুখ বাসার কাউকে দেখিও না, তাহলে ভূত ভেবে অজ্ঞান হয়ে যেতে পারে। তখন দিয়া বলে, আসলে আজকে বাসায় কেউ নেই, সবাই এক জায়গায় ঘুরতে গিয়েছে। আদি বলে, তোমার মনে হচ্ছে অনেক কমন সেন্সের অভাব, আজকে তোমার জন্মদিন, এই উপলক্ষে আমাকে তো একটা কফি অফার করতে পারো, তাই না? তা না করে বাসার বাইরে থেকেই বিদায় করে দিচ্ছ। দিয়া বলে, আরে সরি, আমার একদমই মনে ছিল না, প্লিজ কামেন। দিয়া আদির জন্য কফি বানাই। আদির কাছে মনে হয় এর থেকে ভালো কফি সে তার জীবনে কখনো খায়নি। শুরু হয় আদি আর দিয়ার গল্প।
একসাথে ঘোরাঘুরি, একসাথে অনেক রাত পর্যন্ত মুভি দেখা, ছুটির দিনে বাসায় এসে দুজন একসাথে রান্না করা। ভালোই যাচ্ছিল সময়গুলো, কিন্তু হঠাৎ একদিন দিয়ার বাবা দিয়াকে কল করে মুম্বাই আসতে বলে। দিয়া আদিকে এই ব্যাপারে জানায়। আদি বলে, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি নাইস টু মিটিং ইউ। দিয়া আদিকে একটা সানগ্লাস গিফট করে। আদি বলে, আমার কাছে না তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, আই এম সরি। দিয়া বলে, আমার গিফট আমি অনেক আগেই পেয়ে গিয়েছি। আদি দিয়াকে জিজ্ঞেস করে, কই আমি তো তোমাকে কিছুই গিফট করিনি, তাহলে গিফট পেলে কিভাবে? দিয়া বলে, ইটস ইউ, তুমি আমার জীবনের সবচেয়ে বড় গিফট। আদি দিয়াকে বিদায় জানিয়ে বাসায় এসে তার মাকে কল করে এবং সবকিছু শেয়ার করে। আজকে আদির মন খুব খারাপ ছিল। আদি বলে, যদি আর একটা দিন ওর সাথে কাটাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আদির মা বলে, তাহলে তুই ওর সাথে আমার এখানে চলে আয়, এখান থেকে ও মুম্বাই চলে যাবে, তাহলে তো আরো একটি দিন কাটানো হয়ে গেল। আদি তার মায়ের আইডিয়া শুনে ইমপ্রেস হয়ে যায়। পরের দিন আদি দিয়াকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়ে। সুন্দর সব জায়গার মধ্যে দিয়ে যাচ্ছিল তারা। দিয়ার সবকিছু খুবই ভালো লাগে। রাতে তারা ট্রেনে ওঠে। দিয়া বলে, আজকে সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল, অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট ডে। আমার সারা জীবন মনে থাকবে দিনটির কথা। আদি বলে, ভালো সময়গুলো ঠিক এমনই হয়, খুব তাড়াতাড়ি চলে যায়। কালকে সকালে তুমি ঘুম থেকে ওঠার আগেই আমি চলে যাব। আমি চাই না তুমি ট্রেন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখো, এতে দুঃখ বাড়ে। দিয়া আর কিছু বলে না। রাতে গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। সকালে আদি ঘুম থেকে উঠে তার ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে যায়, কিন্তু আদি তার নিজের নিয়ম ভঙ্গ করে ট্রেনের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না ট্রেন তার চোখের আড়াল হয়ে যায়। ট্রেন চলে যাওয়ার পর আদি যখন সামনে তাকায় তখনই দেখতে পায় ওই পাশে দিয়া দাঁড়িয়ে আছে। দিয়া আদিকে কল করে বলে, আমি আমার বেস্ট ফ্রেন্ডের এলাকায় এসেছি, কিন্তু সে আমাকে একবারও বলল না তার বাড়ি ঘুরে দেখে আসতে। আমার মতো আমার বেস্ট ফ্রেন্ডেরও মনে হচ্ছে অনেক কমন সেন্সের অভাব। আদি দৌড়ে দিয়ার কাছে এসে সরি বলে এবং বলে, আমাকে একটা থাপ্পড় মারো। দিয়া সত্যি সত্যি আদিকে থাপ্পড় মেরে দেয়। এরপর দুজনেই হেসে ফেলে। আদি দিয়াকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আজকের দিনটা দিয়া এখানেই থেকে যায়। রাতে আদি স্বপ্ন দেখে সে দিয়াকে আই লাভ ইউ বলছে। এবার সে বুঝতে পারে সে সত্যি সত্যি দিয়ার প্রেমে পড়ে গেছে। সকালে আদি তার মাকে কল করে সবকিছু বলে। আদির মা বলে, তুই দিয়াকে সব বলে দে, তারপর দেখ কি হয়। কিন্তু আদি খুব ভয় পাচ্ছিল। সে চায় না তাদের বন্ধুত্ব কোনোভাবে নষ্ট হয়ে যাক। তখনই সেখানে দিয়া আসে এবং বলে, বাবা কল করেছিল, আমাকে এখনই বেরোতে হবে। আদি দিয়াকে নিয়ে স্টেশনে চলে আসে। দিয়া ট্রেনে উঠে পড়ে। ট্রেন ছেড়েও দেয়, কিন্তু আদি ট্রেনের সাথে সাথে যাচ্ছিল। এর মধ্যে দিয়া আদিকে ইনডাইরেক্টলি প্রপোজ করে ফেলে, কিন্তু আদি সেটা বুঝতে পারে না। কিন্তু যখনই ট্রেন চলে যাচ্ছিল তখন তারা দুজনই বুঝতে পারে তারা একজন অন্যজনকে ভালোবেসে ফেলেছে। আদি দৌড়ে ট্রেনের শেষ গেট দিয়ে ট্রেনে উঠে পড়ে। দুই দিক থেকে দুজন দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরে। দিয়া বলে, আস্তে ধরো, নিঃশ্বাস নিতে পারছি না। আদি দিয়াকে ছেড়ে দেয়। এদিকে আদির মা মন খারাপ করে বসেছিল, কিন্তু আদিকে হাসি মুখে ঢুকতে দেখে সে বুঝে যায় দিয়ার সাথে তার ভালোবাসা শুরু হয়ে গিয়েছে। দিয়া সারা রাস্তায় আদির সাথে কথা বলতে বলতে যায়। যখন সে বাসায় পৌঁছায় তখন চেনে একটা কণ্ঠে পেছন থেকে কেউ তাকে ডাক দেয়। দিয়া পেছনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ রোহিত দাঁড়িয়ে আছে। কিন্তু কিভাবে? সে তো অনেক আগেই মারা গিয়েছিল। আসলে সেই দিন রোহিত মারা যায়নি, সে কোমায় ছিল। তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল। সে বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি ছিল না। তাই দিয়ার বাবা দিয়াকে বলেছিল রোহিত মারা গিয়েছে, কিন্তু আজকে সে সুস্থ হয়ে ফিরে এসেছে। আর এই জন্যই দিয়ার বাবা দিয়াকে ডেকে পাঠিয়েছে রোহিতের সাথে তার বিয়ে দেওয়ার জন্য। রোহিত দিয়াকে নিয়ে লিফটে ওঠে। সেই একই জায়গা, একই লিফট, কিন্তু দিয়ার অনুভূতি আজকে বদলে গিয়েছে। রোহিত লিফটে উঠে দিয়াকে জড়িয়ে ধরে, আই লাভ ইউ বলে। দিয়া কি করবে এখন কিছুই বুঝতে পারে না। এই দিকে আদি ল্যাপটপে গান ছেড়ে খুশিতে নাচতেছিল এবং দিয়ার কলের জন্য অপেক্ষা করছিল। তখনই দিয়া কল করে। আদি প্রথমে ফাজলামি করতেছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝে যায় দিয়ার মন খারাপ এবং সে কাঁদছে। আদি বলে, দিয়া কি হয়েছে তোমার, কথা বলছো না কেন? দিয়া বলে, রোহিত ফিরে এসেছে। আদি এটা শোনার পর কি করবে বুঝতে না পেরে কল কেটে দেয়। 5 মিনিট পর সে আবার দিয়াকে কল করে।
এবং বলে, রোহিত এতদিন তোমাকে ছাড়া কিভাবে থেকেছে সেটা আমি বুঝতে পারছি। তাই আমি চাই তুমি রোহিতকে বিয়ে করো এবং আমাকে ভুলে যাও। আর দয়া করে তোমার এই নাম্বারটা চেঞ্জ করে নিও, যেন আমি চাইলেও তোমার সাথে আর কোনো যোগাযোগ করতে না পারি। এরপর দুজনেই আর কোনো কথা বলে না। পলের মধ্যে তারা শুধু একে অপরের নিঃশ্বাস অনুভব করতে থাকে। একসময় আদি বলে, দিয়া, আমি তোমার নিঃশ্বাস অনুভব করছি। এটা শোনার সাথে সাথে দিয়া কান্না করে দেয় এবং এরপর কল কেটে দেয়। আদির ভালোবাসা যেন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এরপর থেকে আদি দিয়ার সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে। তারা যেসব জায়গায় ঘুরতো সেসব জায়গায় গিয়ে বসে থাকে। তার অবস্থা হয়ে যায় সেই আগের দিয়ার মতো। একদিন সে তার মায়ের কাছে আসে এবং তার মাকে সবকিছু শেয়ার করে। আদির মা বলে, তুই যে দিয়াকে রোহিতের হাতে তুলে দিয়েছিস, এই জন্য আই এম প্রাউড অফ ইউ। আদি যখন একা সমুদ্র পাড়ে বসেছিল তখন দিয়ার কাজিন তাকে কল করে এবং বলে, কালকে দিয়ার বিয়ে, তুমি কি যাবে আমাদের সাথে? আদি বলে, আমি আমার মায়ের কাছে আছি, তুমি আমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দাও। আদি তার মাকে জানায় কালকে দিয়ার বিয়ে এবং সে দিয়ার বিয়েতে যেতে চায়, কিন্তু আদির মা তাকে স্পষ্টভাবে যেতে নিষেধ করে। রাতে আদি যখন ঘুমিয়েছিল তখন তার মা এসে আদির মাথায় হাত বুলিয়ে দেয় এবং মনে মনে বলে, এই প্রথম আমি তোকে তোর কোনো ইচ্ছাতে বাধা দিয়েছি, কারণ আমি চাই না তুই দিয়ার বিয়েতে গিয়ে তাকে দেখে আবার রিগ্রেট ফিল করিস। আমি চাই তুই আরো বেশি স্ট্রং হ। পরের দিন সকালে আদির মা যখন আদির রুমে আসে তখন সে আদিকে দেখতে পায় না। আদি তার মাকে কল করে বলে, মা, আমি মুম্বাই যাচ্ছি দিয়ার বিয়েতে। এই প্রথম তোমার কোনো কথার আমি অবাধ্য হলাম, আমাকে ক্ষমা করে দিও। আদি দিয়ার বিয়েতে এসে দিয়াকে দেখে চলে যাচ্ছিল, কিন্তু তখন দিয়ার কাজিনের সাথে তার দেখা হয়ে যায়। দিয়ার কাজিন আদিকে জোর করে দিয়ার কাছে নিয়ে আসে। দিয়া আদিকে দেখে তার চোখে পানি চলে আসে। আদি রোহিতকে কংগ্রাচুলেশন জানায়। এরপর তারা তিনজন একটা ছবি ওঠে। এরপর আদি চলে যায়। তখনই দিয়ার মন একদম খারাপ হয়ে যায়। এই দেখে রোহিত দিয়াকে আই লাভ ইউ বলে, কিন্তু দিয়া কোনো উত্তর দেয় না। রোহিত দিয়াকে নিয়ে একটি রুমে আসে কথা বলার জন্য। এখানে দিয়া রোহিতকে সব বলে দেয়। সব শুনে রোহিত দিয়াকে আদির কাছে চলে যেতে বলে। এই শুনে দিয়া খুবই খুশি হয় এবং তখনই আদির বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে কেউ ছিল না। দিয়ার সাথে আদির বন্ধুর দেখা হয়। আদির বন্ধু দিয়াকে জানায় কালকে আদি যখন বাসায় আসে তখন সে বাসার মধ্যে অনেক মানুষ দেখতে পায়। সে ভিড় ঠেলে ঘরের মধ্যে ঢুকে দেখতে পায় তার মা মারা গিয়েছে। তার মার একজন কলিগ আদিকে বলে কালকে রাতে সে হার্ট অ্যাটাক করেছে, কেউ যদি তার সাথে থাকতো তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। আমি যখন খবর পেয়েছি তখন তোমাকে অনেকবার কল করেছি, কিন্তু তোমার নাম্বার বন্ধ ছিল। আদি বলে, আপনারা দয়া করে 5 মিনিটের জন্য সবাই বাইরে যেতে পারেন? সবাই বাইরে চলে যাওয়ার পর আদি সেখানে বসে চিৎকার করে কান্না করতে থাকে। এই পৃথিবীতে তার মা ছাড়া আপন বলতে আর কেউ ছিল না তার। আর সে সম্পূর্ণ একা। এখন কি করবে সে? এদিকে দিয়া আদির বন্ধুর সাথে আদিকে খুঁজতে থাকে। অনেকক্ষণ পর একজন ট্যাক্সিওয়ালার থেকে জানতে পারে আদি স্টেশনের দিকে গিয়েছে। দিয়া সেখানে এসে দেখতে পায় আদি আত্মহত্যা করার চেষ্টা করছে। তখনই দিয়া আদিকে ডাক দেয়। আদি যখনই দিয়ার দিকে ঘুরে বলে দিয়া, তখনই ট্রেন এসে সবকিছু স্তব্ধ করে দেয়।